আমার জানুয়ারিতে ব্রেন স্ট্রোক হয়েছিল। আমি আল্লাহ আমাকে তখনই নিয়ে যেতে পারতেন। নিয়ে গেলে আজকে আমি আমার আম্মাকে যে কবরস্থানে কবর দিয়েছে আমাকে হয়তো সেই কবরস্থানে কবর দিত এবং তারপরে আমি ধুলা হয়ে থাকতাম ওখানে। তুমি আমার মতো না কেন তোমাকে মারতে হবে, তুমি কেন মাজারে যাও তোমাকে মারতে হবে। এবং আমরা বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করি, করে অনেক কিছু হয়ে ওঠার চেষ্টা করি। এই হয়ে ওঠার চেষ্টা ঠিক আছে, কারণ এই হয়ে ওঠার চেষ্টাটা না থাকলে জগৎ আগাবে না। আমাদের তো একটা আর্থ সামাজিক ব্যাপার স্যাপার আছে, সেগুলো কিছুই আর আগাবে না। কিন্তু হয়ে ওঠার একটা বিপদের দিকও আছে। আমরা যখনই কোনো কিছু হয়ে উঠি তার সঙ্গে আমাদের অহঙ্গ হয়ে ওঠে। কখনো কখনো আমাদের নিজের চেয়ে আমাদের অহঙ্গের সাইজ বড় হয়ে যায়। এটা হচ্ছে হয়ে ওঠার একটা বড় বিপদ। আপনি লালনের গান বলেন বা যে কোনো আধ্যাত্মিক গানের কথাই, মানে স্রষ্টাদের কথা বলেন বা বাউলদের কথা বলেন, আমার ধারণা, আমি আমার মতো করে বুঝি, আমি খুব বাউল গানের উপর যে খুব শিক্ষিত মানুষ তা না। আমি আপনাদের সবার মতোই ছোটবেলা থেকে অনেক গান শুনেছি বাউলদের, তাদের আড্ডায় কখনো গেছি, শুনে আর আড্ডা থেকে যতদূর বোঝা আমার বোঝার যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছি আমি বাউল জিনিসটা কি। বাউলকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। বাউলিজমকে বোধহয় একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে কোনো কিছু না হয়ে ওঠার চেষ্টা করাটাই হচ্ছে বাউল হয়ে ওঠা। আপনি খেয়াল করে দেখবেন যে বাউলদের মধ্যে কোনো তাড়া নাই। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে স্টেশন থেকে, কোনো তাড়া নাই। টাকা কামাতে হবে, একটা বড় ভালো গাড়ি কিনতে হবে, তাড়া নাই, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। বড় দালান বানাতে হবে, কোনো তাড়া নাই। পাশের আরেকজনের অনেক সম্মান হয়ে যাচ্ছে, ফেসবুকে ফলোয়ার 10 লাখ, কোনো তাড়া নাই বাউলের। বাউলের কোনো ব্যাপারে কোনো তাড়া নাই, কারণ বাউল জানে এই সকল তাড়া আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মিনিংলেস। আমরা প্রত্যেকেই মহাবিশ্বে ধুলার মতো। এবং এবং এটা কোনো বাড়তি বলার কথা না। আমার জানুয়ারিতে ব্রেন স্ট্রোক হয়েছিল। আমি আল্লাহ আমাকে তখনই নিয়ে যেতে পারতেন। নিয়ে গেলে আজকে আমি আমার আম্মাকে যে কবরস্থানে কবর দিয়েছে আমাকে হয়তো সেই কবরস্থানে কবর দিত এবং তারপরে আমি ধুলা হয়ে থাকতাম ওখানে। ফলে বাউল, আমরা মরে গিয়ে যে ধুলা হব, এটা আমরা যে জ্ঞানটা জানি, এটা বাউল এই জগতে বসেই জানে যে দে আর জাস্ট ডাস্ট ইন দ্য উইন্ড। ফলে তাদের কোনো বিষয়ে কোনো তাড়া নাই। তো এখানে আসার বিপদ হচ্ছে এখান থেকে চলে যাওয়ার পরে 3 ঘন্টা আমি এই এই বাউলিজম দ্বারা আক্রান্ত থাকবো এবং আমিও কোনো তাড়াবোধ করবো না যে আমার কি স্কেজুল আছে এরপর আমাকে কি করতে হবে। এই তাড়া মাথায় কাজ করবে না। কিন্তু আমি যেহেতু একদিকে ফিল্ম মেকার হিসেবে আমার নিজের কিছু কাজ থাকে, তাড়া থাকে, সেটা না হয় মাঝে মধ্যে যখন বাউলিজম দ্বারা আক্রান্ত হই 1 মাস কিছুই করলাম না, ভালো। কিন্তু যেহেতু আমি এখন একটা জনগণের দায়িত্ব নিয়েছি, ফলে আমার ওই ভাবে এবং ঘোরে আক্রান্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। ভাবের মধ্যে বসে আমাকে ভাবতে, আচ্ছা বাউলদের এই যে সংকটের কথাগুলো এখানে বলা হলো, যার অনেকগুলো কথাই আমি জানি, সেগুলোর ব্যাপারে আমরা কি ভাবছি, কি করছি এবং সামনে কি করতে পারি, এই কথাগুলো বলা খুব প্রয়োজন। আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা কূপ জল, এবং আমরা হয়তো কেউ জানি যে আমরা একটা কূপ জল, কেউ জানি না। আমরা যে জানি না সে অহংকার করি, সে আরেকজনকে মারতে যাই এবং বলতে যাই এই তুমি আমার মতো না কেন তোমাকে মারতে হবে, তুমি কেন মাজারে যাও তোমাকে মারতে হবে, তুমি কেন বাউল গান দাও তোমাকে মারতে হবে। কারণ আমরা মনে করি আমি যে রাস্তা বিশ্বাস করি এটাই সঠিক, এর বাইরে আর কোনো রাস্তা নাই। এই যে আমি ঠিক আর সবাই ব্যাঠিক, এইটা পৃথিবীর সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় অসুখ। এই অসুখ থেকে বের হয়ে আসে কিন্তু বাউলরা। বাউলিজম কিন্তু আপনি লালনের যে কোনো গান শুনলে বুঝবেন যে গান শুনলে বোঝা যায় যে একজন সন্দিগ্ধ মানুষ যিনি গানটা রচনা করেছেন তিনি অসহায় এবং সন্দিগ্ধ। তিনি জানেন না তার মুক্তি কোথায়, তিনি জানেন না তিনি কে, কোত্থেকে এসছেন, কোথায় যাবেন।
অন্ধকারের মধ্যে রাস্তা খুঁজতেছেন। আমরা যদি এই জিনিসটা ভাবি, তাহলে কিন্তু আমাদের যে অহংবোধটা সেটা আর থাকে না। তখন কিন্তু আমরা আমাদের মতটা আরেকজনের উপর চাপিয়ে দিতে যাই না।